শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে উঠেছি ভোর 4টেই গো। এই শীতের দিনে ভোর 4টে মানে কিন্তু প্রচুর অন্ধকার, রাতই বলা চলে। তো তখন থেকে উঠে কিন্তু ধান সিদ্ধ করতে শুরু করেছি। তো ভোরবেলা দিদিও ছিল, দিদি আমি দুজনেই করছিলাম। তারপরে যখন 5টা বাজলো তখনও তো ভালোই অন্ধকার এখনকার দিনে। তো 5টা থেকে আমি সংসারের কাজগুলো করতে শুরু করেছিলাম, যেগুলো সকালে করি। তখন দিদি ধানে জাল দিচ্ছিল। তো এইমাত্র আমার সকালের কাজগুলো হলো, তারপরে দিদিকে বললাম যাও তুমি মুখ ধুয়ে ব্রাশ করে চা খাও, আর আমি এখন জাল দিচ্ছি। তাই দেখো আমি জাল দিচ্ছি, আর রুদ্রর বাবাও এইমাত্র এলো। ওকে বললাম একটু খড় এনে দাও, কারণ খড় শেষ হয়ে গেছিলো। ওই একটু খড় এনে দিল, ওই খড় দিয়ে দেখো আমি জাল দিচ্ছি। আর এই যে ধানগুলো সিদ্ধ করা হচ্ছে এইগুলো হচ্ছে ভাতের ধান। তো আজকে হচ্ছে ভাপ দেওয়া হচ্ছে। তো আজকে শুকনো ধানে দেখো ভাপ দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু জলে ভেজানো হবে, দিয়ে কালকে এই ধানগুলো আবার সিদ্ধ করা হবে। এই যে দেখো সাইডে সাইডে ভাপ উঠেছে, যখন ওই মাথার দিকটায় ভাপ উঠে যাবে তখন কিন্তু ধানটা সিদ্ধ হয়ে যাবে, তখন ধানটা নামিয়ে নেব। ওই 3 কড়াই মতো ধান সিদ্ধ করা হয়েছে, এখনও কিন্তু 3 কড়াই ধান সিদ্ধ করতে হবে। তো চলো এক এক করে সব ধানগুলো সিদ্ধ করে নিই। দিদিকে বললাম তুমি এবার একটু ধানের জালটা দাও, আমি উনুনের ছাইগুলো তুলে উনুন শালটা লেপে নিই, নইলে উনুনটা শুকাবে না, এই উনুনে তো রান্না করা হবে। আর সেই যে পরশু দিনকে গোটা সিদ্ধ করা হয়েছিল, তারপর যেন তো উনুন শাল ঝাঁটও দেওয়া হয়নি, উনুন শাল লেপাও হয়নি, এমনকি উনুনে ছাইও তুলিনি। কারণ মানে ষষ্ঠীর দিন এই উনুনে কিছুই করতে নেই, তো সেই জন্য কিছুই করিনি। আর যে উনুনটায় রান্না করি সেই উনুনটাতে রান্নাও হয়নি, সেই জন্য ছাই তোলা লেপা নেকা কিছুই আর কি করা হয়নি। তো আজকে দুটো উনুনেরই ছাই তুললাম, তারপরে দেখো গোল করে লেপে দিলাম। পুরো উনুন শালটা লেপবো না, কারণ দেখো লাল হয়ে মানে পুরোটা লেপা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আবার যদি গোবর দিয়ে লেপে দিই দেখতে অতটা ভালো লাগবে না, লাল দিয়েই কিন্তু বেশি ভালো লাগছে। তো দেখো গোল করে লেপলাম, চলো এবার ওটাকেও লেপে নিই। তো ওটাকেও গোল করে লেপে দেবো। আর কি জানো তো, লাল মাটি আছে, লাল মাটি দিয়ে লেপলেও দেখতে ভালো লাগতো। তবে লাল মাটিগুলো না মানে জুগিয়ে রেখে দিচ্ছি জানো তো, এখন শেষ করছি না। কারণ যখন পুজো পাল বা কোনো অনুষ্ঠান হবে তখন ওই লাল মাটি দিয়ে লেপবো, লাল মাটি দিয়ে মারুলি দেবো। লাল মাটির মারুলির ওপরে না ওই আলপনা দেখতে খুবই ভালো লাগছে, ভারী সুন্দর লাগছে। তো যাই হোক দেখো ওই দিকটা লেপা হলো, তারপর চলো এই যে গোল করে একটুখানি আর কি লেপে নিলাম। আমাদের বাড়ির সামনেই যে আমতলার পুকুরটা আছে, সেই পুকুরে আজকে মাছ ধরা হয়েছে। দেখো কতগুলো মাছ। কাকা বাবা ভোরবেলাতেই গিয়েছিল মাছ আনতে, কারণ ভোরবেলা থেকেই মাছ ধরা হচ্ছিল। তো সকালবেলায় দেখো মাছ নিয়ে আসা হয়েছে। আর আজকে দেখো অনেকগুলো মাছ পাওয়া গেছে ভাগে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ওই পুকুরটা কি শুধু আমাদের? না গো, অনেকেরই ভাগ আছে। তো এই যে আমাদের দেখো এই 2 ঘরে এতগুলো মাছ পাওয়া গেছে, কাকা এখন ভাগ করছে। তো আমরা অর্ধেকটা নেব আর কাকা অর্ধেকটা নেবে। মানে আজকে না বাড়িতে পুরো মাছের হাট গো, মাছের মার্কেট বসে গিয়েছে, এত মাছ। এই যে তোমরা মাছগুলো দেখছো, দাঁড়াও দাঁড়াও আরও মাছ আছে তোমাদেরকে দেখাবো। মানে চোখ কপালে ওঠার মতো মাছ আজকে, প্রচুর মাছ। তো কাকা দেখো ভাগ করে নিল, তারপরে আমাকে বলছে যে কোন দিকটা নেবা। তো আমি বলছি দুটো তো সমান সমান আছে, একটা নিলেই হলো। তো চলো আমি যাই ঝুড়িটা নিয়ে আসি, ঝুড়িটা নিয়ে এসে মাছগুলো ভরে নিই। আর এই যে দেখো আরও মাছ, ওই মাছগুলো তো মার্কেটে সবসময়তে পাওয়াই যায়, রুই কাতলা তারপরে বাটা। আর এই যে শোল মাছ দেখছো, এই মাছগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না গো। পুরো দেখো মাছের মার্কেট বসে গিয়েছে আমাদের। পাতনার মধ্যে জেলাই করা ছিল এই মাছগুলো, আমি এখন পাতনা থেকে তুলছি। আর এই মাছগুলো হচ্ছে আমাদের বাড়ির পিছনে যে আমাদের নিজস্ব পুকুরটা আছে, ওই পুকুরে ধরা হয়েছে। আমরা যেদিনকে পুজোর বাজার করতে গিয়েছিলাম সেই দিনকে মাছগুলো ধরা হয়েছিল। সব জল শুকিয়ে গিয়েছে, দিয়ে মাছগুলো ধরে নেওয়া হয়েছে। তাই এই মাছগুলো দেখো 3টে বড় বড় শোল মাছ আছে, একদম পাক্কা শোল যাকে বলে। আর পাতনা থেকে আমাকে তুলতে হচ্ছে, কারণ এই পাতনায় ধান ভেজাতে হবে, তো সেই জন্য মাছগুলো তুলে নিচ্ছি। চলো মাছটা ভালো করে দেখাই। এই যে দেখো কত বড়, দেখো 1 কিলোর ওপরে ওজন হবে। মানে আমি ভালোভাবে ধরতেই পারছি না যে ভালোভাবে তোমাদেরকে দেখাবো। যতবারই দেখাতে যাচ্ছি ততবারই হাত থেকে পড়ে যাচ্ছে। মানে দেখতে ভালোই লাগছে আর ধরতেও আমার ভালো লাগছে জানো তো। দেখো মাছটা কত বড়। তো এই যে হাঁড়ির মধ্যেই দেখো, কারণ হাতে আমি আটকে রাখতে পারছি না, শুধু হাত থেকে পড়ে যাচ্ছে।
আজকে রুদ্রসোনা যাবে অন্নপ্রাশন বাড়ি। সেই দিনকে তোমরা দেখেছিলে কাকা কাকিমাদের সঙ্গে অন্নপ্রাশন বাড়ি গেছিলো, সেটা ছিল পাশের গ্রামে। আর আজকে যাবে কাকিমার মায়ের বাড়ি, কাকিমার মায়ের বাড়ি যেখানে সেখানে যাবে। তো সেই জন্য দেখো রুদ্রসোনাকে রেডি করিয়ে দিলাম। সকাল থেকে বলছিল জানো তো যে যাবে না, এখানে ঠাকুর হয়েছে, গান হচ্ছে, মানে আনন্দতেই ছিল। কাকিমা সকালবেলায় এসেছিলো, দিয়ে আমাকে বললো জানো তো যে রুদ্রকে উঠিয়ে রেডি করিয়ে দিই। আমি বললাম কটার সময় যাবেন? বললো 9টার সময় যাব। তো রুদ্র উঠলো, তখন আমি জিজ্ঞাসা করলাম তুমি যাবে? তো ও বললো যে কি না যাবো না, আমি সারাদিন আজকে সাইকেল চালাবো। মানে প্রথমে আগে সাইকেল চালাতে পারতো না, তখন অতটাও মানে নেশা ছিল না। আর এখন না মানে পুরো প্যাডেলটা করতে পারছে, যে মানে ওকে ভালোই লাগছে, ওর আর কোথাও যেতে ইচ্ছা করছে না। ও ভাবছে আমি সারাদিন সাইকেল চালাবো। দিয়ে এবার কী মনে হলো, অনেকটা সময় পেরিয়ে গেল, ওরা সবাই রেডি হয়ে গেল। তারপর রুদ্রসোনা বলছে মা আমি যাব। তখন ওই যে ভাগ্নি যাচ্ছে, ভাগ্নির যাওয়া দেখে ও আবার বলছে যাব। তো সেই জন্য ওকে আবার তাড়াতাড়ি করে দেখো কাজ করতে করতে রেডি করিয়ে দিলাম। তারপরে ওরা চলে গেল। আর দেখো আমরা ননদ ভাজে দুজনে মাছ ভাজতে শুরু করলাম। আজকে তো অনেকগুলো মাছ আছে, তো মাছগুলোতে একাই বাছতে লাগলে অনেকটাই সময় লেগে যাবে। তো সেই জন্য দেখো ননদ ভাজ দুজনে মিলে বেছে নিচ্ছি। দিদি ওদিকে আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর আমি বড় বটিটা নিয়েছি, দিয়ে দেখো পিস পিস করে কেটে নিচ্ছি। আর আজকে মেলা মাছ পাওয়া গেছে, তো সেই জন্য জানো তো আমি মানে ভেবেছিলাম যে কয়েকটা মাছ আর কি বিক্রি করে দেব। তাহলে কি হবে বলো তো, আমাদের যে মাছ ভাজতে তেলের প্রয়োজন হবে, সেই তেলটা কিন্তু সেই টাকা দিয়ে কেনা যাবে। তো আমি কয়েকটা বাড়িতে জিজ্ঞাসা করলাম, তো কেউ নেবে না বললো, এত টাটকা টাটকা মাছ আবার নেব না বললো। কেন জানো তো নিল না? কারণ ওই যে যেখানে মাছ ধরা হচ্ছিল আমতলার পুকুরে, ওখানে যারা যারা গেছিলো তাদের হাতে একটা করে মাছ দেওয়া হয়েছে। মানে এমনিতে সবাইকে একটা করে মাছ দিয়েছে, তো সেই জন্য আজকে কেউ মাছ নিল না। তো যাই হোক, কী আর করা যাবে, নিল না তো। আমাদের তো এখন ফ্রিজ আছে, এখন কিন্তু অনেক দিন আমরা ফ্রিজে ভরে রেখে মাছগুলো খেতে পারবো, তাই না বলো? সমস্ত কাজগুলো করলাম, কাজগুলো করে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো করা হলো। আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। তারপরে দেখো খেতে বসলাম মুড়ি। আর আজকেও খাচ্ছি ওই যে গোটা সিদ্ধ করা হয়েছিল, গোটা সিদ্ধ কোনো কড়াই সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি। আর এই কড়াই জানো তো মানে 3 দিন ধরে সবাই খায়। এই কড়াইটা খেতে খুব ভালো লাগে, ভালো লাগছে বলো। আর রুদ্র বাবা আজকে কাজগুলো করে নিয়ে ও স্নান করে নিয়েছে দেখো সকাল সকাল। ও তো সে রান্নাবান্না হয় তারপর স্নান করে, আর স্নান করে কিন্তু ও দেরি করে না, স্নান করে করে ভাত খায়। আজকে আবার দেখছি ওই যে খড়টা নিয়ে লই করলো, যে স্নান করে নিয়েছে, স্নান করে মুড়ি খাচ্ছে। তখন রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করি, তারপর রান্নাবান্না হলে তখন ভাত খাবে। এখনো একদিন হবে এই কলাই, কালকের দিন এখনো হবে। খাওয়া দাওয়া করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কাটাকুটি তেমন কিছু ছিল না, ওই আজকে শাক রান্না হচ্ছে। বাবা আমাকে জিজ্ঞাসা করছিল যে শাক করবে, অনেক দিন থেকে শাক করা হয়নি। তো আমি বললাম যা নিয়ে আসুন তাহলে। তো বাবা জমি থেকে একটু পালং শাক, একটু পুনকার শাক নিয়ে এসেছিলো, তো সেই শাকটাই রান্না করছি। শাকটা দিদি কেটে দিয়েছিল, তো আমি উনুন ধরিয়ে দিলাম। তো আজকে শুধু মাছ রান্না হবে, তো সেই জন্য আলু টালু আর আলাদা করে কাটতে হয়নি। তো শাকটা নামিয়ে নিয়ে মাছটা ভাজতে শুরু করব। শাকটা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইটা এইদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো বড় বড় পিস যে মাছগুলো ছিল সেগুলো আগে দিয়ে দিয়েছি। তো অনেকটাই সময় লাগবে, এক এক করে সব মাছগুলো ভেজে নেব। আর আজকে শুধু মাছের ঝোল হবে, মাছের টক হবে। তো সেই জন্য আর কি আলু টালু কাটতে হয়নি। তো 2 রকমের মাছ আমি আলাদা আলাদা করে রেখেছি, যেটা টক করব সেটা আলাদা ঝুড়িতে রেখেছি, আর যেগুলো আর কি ঝোল করব সেগুলো দেখো আলাদা করে রেখেছি। আর এই যে বাবা মাঠ থেকে নিয়ে এসছে টাটকা টাটকা ধনেপাতা, ধনেপাতা দিয়ে মাছগুলো দিয়ে তরকারি হবে। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি। তারপরে দেখো মাছের ঝালটাও করে নিয়েছি। ঝাল বলছি, তবে ঝালের মতো অতটা শুকনো শুকনো করবো না, একটু ঝোল রাখবো। ওই যে তোমাদেরকে তো আগেই বলেছি, মাংসর ঝোল বলো মাছের ঝোল বলো, ঝোলটা দিয়েই ভাত মেখে সবাই বেশি পছন্দ করে। তো সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো। তবে এখন যতটা ঝোল দেখছো অতটা রাখবো না, একটু শুকিয়ে আসবে, তারপরে তখন নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ঘরেও রেখে চলে এসেছি। তারপরে দেখো এখন মাছের টকটা করে নিচ্ছি। আর বড় বড় মাছগুলো দিয়ে ঝোল করা হয়েছে, আর ছোট ছোট যে মাছগুলো ছিল বাটা মাছ, তারপর আরও সব মাছ ছিল, ওই মাছগুলো দিয়ে টক করছি। তো নামাবো তার আগে দেখো তেঁতুলগুলো জলটা দিয়ে দিলাম। টক মানেই একটু তেঁতুল না দিলে কি ভালো লাগে বলো? তো সেই জন্য তেঁতুলগুলো জল দিলাম, এবারে নাড়াচাড়া করছি, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না সেরে চলে এসেছি পুকুর পাড়ে হাঁড়ি কড়াইগুলো মাজার জন্য। প্রথমে দেখো হাঁড়িটা মেজে নিচ্ছি। আর আশপাশটা তোমরা দেখছো, কিছু কি বুঝতে পারছো? পুকুরে দেখো কতটা জল কমে গিয়েছে,
কালকে থেকে মেশিন লাগানো ছিল, তো অনেকটা দেখো জল কমে গিয়েছে। মানে আমি যেখানে বসে আছি কালকে কিন্তু ওইখান পর্যন্ত জল ছিল। তো চলো হাঁড়িটা মেজে নিই, তারপরে কড়াইটা মেজে নেব। আর ওই যে কলাই সিদ্ধ করেছিলাম, মানে গোটা সিদ্ধ করেছিলাম, ওই হাঁড়িটাও আছে, পিতলের হাঁড়িটাও ভেজানো আছে। তো ওই হাঁড়িটাকেও মাজতে হবে। তো এখন আর মাজবো না, মানে বিকেলের দিকে মাজবো, কারণ এই যে মাজা ঘষা করে সবাইকে খেতে দেবো। তো সেই জন্য তাড়াতাড়ি করে হাঁড়ি কড়াইটা চলো মেজে নিই। আর ওই যে দেখছো বস্তায় ধান ভেজানো রয়েছে, ওগুলো আমাদেরই ধান জানো তো। ওই যে ঘরে পাতনায় দিলাম, হাঁড়িতে দিলাম, বড় বড় ঢপে গামলায় দিলাম, তবুও এই 2 বস্তা ধানের আর জায়গা হয়নি। তো কী আর করবো, পুকুরে আর কি দিতে হলো। আর চারপাশটা দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে, অনেকটা জল কমে গিয়েছে সেই জন্য। তো চলো, কড়াইটাও অনেকটা পুড়েছে, বেশ অনেকক্ষণ লাগবে মাজা ঘষা করতে। তো হাঁড়ি কড়াই মেজে আমি ঘরে চলে এসেছি, তাড়াহুড়ো করেই এলাম, ভাবলাম গিয়ে আবার সবাইকে খেতে দিতে হবে। তো এসে দেখছি দিদি সবাইকে খেতে দিচ্ছে। তো দিদি সবার জন্য ভাত বেড়ে নিয়েছে। তো এই যে দেখো শাক, মাছের ঝাল আর মাছের টক রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে রুদ্রর বাবার থালা। তো চলো তাহলে সবাইকে এক এক করে বের করে দিই খাবারগুলো, সবাই খেয়ে নিক, তারপরে তখন দিদি আমি দুজনে খেয়ে নেব। বাচ্চা দুটো নেই বলে খাওয়ার সময় খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, ফোন করেছিলাম, রুদ্রদের খাওয়া হয়ে গেছে, আর মায়ের খাওয়া হয়ে গেছে, রুদ্রর বাবার খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো দিদি আর আমি খেতে বসেছি। আর সত্যি মাছের ঝোলটাও খুব ভালো লাগছে, আর মাছের টকটাও ভালো লাগছে। দিদি তো বলছে একদম মুখ ছাড়ার মতো একদম টকটা হয়েছে, খেতে দারুণ হয়েছে। এই দেখো বন্ধুরা, ঘরের কলে জল দিয়েছে, আর ঘরের কলে জল এসছে বলে আমি দেখো কত কিছুতে জল ভরে নিয়েছি। এই যে হাঁড়িতে জল ভরেছি, তারপরে যে ফাঁকা বোতলগুলো ছিল ফাঁকা বোতলগুলো জল ভরেছি, ওই ছোটো বালতিটায় ভরেছি, ওই বালতিটা এই বালতিটায় ভরছি। তো কথাটা শোনা যাবে না বলে আমি কলটা বন্ধ করলাম, খুবই আওয়াজ হচ্ছে। তো খুব স্পিডে পড়ছে না জানো তো, প্রথমে যখন আর কি মানে ঘরে ঘরে চেক করছিল তখন খুব জোরে জোরে জল পড়ছিল, স্পিডে জল পড়ছিল। এখন দেখছি অনেকটা চাপ কমে গিয়েছে। তো যাই হোক, সকালে ওই 1 ঘন্টা দেওয়া হচ্ছে 10টা থেকে 11টা, আর বিকেলে ওই 3টে থেকে মানে 4টে পর্যন্ত দেওয়া হচ্ছে। তো চলো জলগুলো ভরে নিই, এই যে বালতিটা ভরলেই হয়ে যাবে। আজকে আর বিকেলবেলায় ওই কলে জল ভরতে যাব না, সব কিছুই দেখো এক এক করে ভরে নিলাম। আর তোমরা তো অনেক 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 কমেন্ট করছো যে তোমাদের ঘরের কলে কি জল আসছে না। আসছে গো, মানে সকালবেলায় জল তোলা হয়ে যায়, তো তো সেই জন্য ঘরের কলে জল আর মানে 10টার সময় কোনো বোতলের কি ফাঁকা থাকে না, তো সেই জন্য ভরা হয় না। তবে রান্নার কাজে যে জলগুলো ব্যবহার হয় সেগুলো কিন্তু এই কল থেকে তখন 10টার সময় নিয়ে নিই। তো যাই হোক, এই জলগুলো চলো এক এক করে এখন ঘরে রেখে দিই, আর কলটা চালিয়ে দিই, বালতিটা ভর্তি হোক। কাছেই উনুন দেখো, মানে কাদা হয়ে যাচ্ছে, এখানে কোনো কিছু ধোয়াধুয়ি হচ্ছে না, মানে ওদিকে পাইপ লাগাতে হচ্ছে, ছোটো একটা পাইপ আছে, দুদিকে ধোয়াধুয়ি করতে হচ্ছে। আর এখানে খুব সাবধানে নিতে হচ্ছে, নইলে এই যে এই জায়গাটায় জল পড়ে কাদা হয়ে যাচ্ছে, কালকে ধান সিদ্ধ হবে, কাদা করলে হবে না। অনেকক্ষণ পর আবার ফিরে এলাম গো, কারণ বিকেলে কিছু টুকিটাকি কাজ ছিল, সেই সমস্ত কাজগুলোই করেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি সরস্বতী তলায়। আর এখানে তো সন্ধ্যাবাতি দিতে আসতেই হতো, তো ভাবলাম আজকে যখন মায়ের বিসর্জন, তাহলে বরণের সব কিছু রেডি করে নিয়ে যাই, একদম বরণটাও সেরে নেব। ওই বিকেলবেলাতে দুব্বা ঘাসও আমি তুলে রেখেছিলাম বরণ করার জন্য, কারণ ওগুলো তো সন্ধ্যা হয়ে গেলে আর তুলতে নেই, সেই জন্য সব কিছু রেডি রেখেছিলাম। আর এখন দেখো আমি মাকে বরণ করে নিচ্ছি। আর সত্যি এই যে ননদরা ঠাকুর করলো, ননদরা আমরা সবাই মিলে সবটা সামনে নিলাম, সবটা দেখলাম, মানে খুব ভালো লাগছিল। এই 3টে দিন না খুব ভালোই কাটলো, খুব আনন্দ করলাম, বাচ্চারাও খুব আনন্দ করলো। তো যাই হোক দেখো, মাকে আমি বরণ করে নিলাম। আর আজকে যেন তো মনটা খুবই খারাপ করছে, মাকে দেখো নিয়ে এলাম 3 দিন আগে, মানে কত আনন্দ করে নিয়ে এলাম, আজকে মাকে বিদায় দিতে হবে। তো সেই জন্য না মনটা সত্যিই খারাপ লাগছে গো। এই দেখো আমার রুদ্রসোনা চলে এসছে। রুদ্রসোনা সারাদিন বাড়িতে ছিল না, আমার শুধু মনে হচ্ছিল যে আমার ছেলেটা কি করছে, আমার ছেলেটা কি করছে। সন্ধ্যা হয়ে গেল আসতে, দেখো এসে এসে একদম আমার কাছে চলে এসছে, এসে ও কুল নিয়ে এসছে, দেখো কুল দেখাচ্ছে। ওই মামার বাড়ি গেছিলাম, আমাদের বাড়িতে গাছ আছে, কুল নিয়ে এসছে, কুল দেখাচ্ছে। আর কি জানো তো কেন কুলটা ও আমাকে এনে দিচ্ছে, কারণ ওই যে আমরা গেছিলাম বহরা, ওখানে মানে কুল ছিল, সরস্বতী পুজো হয়নি বলে তখন আমি কুল খাইনি, তো ও খাবো বলছিল, পাকা পাকা কুল ছিল, তো আমি বলেছি সরস্বতী পুজো না হলে খেতে নেই। দিয়ে এখন দেখছে সরস্বতী পুজো হয়ে গেছে, মায়ের জন্য নিয়ে যাই, তাই জন্য সরস্বতী পুজো হয়ে গেছে বলে ছেলে দেখো কুল নিয়ে এসছে আমার জন্য। এসে এসে বলছে মা সরস্বতী পুজো হয়ে গেছে, তুমি এবার তো কুল খাওয়া, তোমার জন্য কুল নিয়ে এসছি। তুমি ছোট কত বড় বড় গো। কেমন ভোজ খেলা বলো? ভালো, চলো
জামা প্যান্ট ছাড়তে হবে তো? ঠাকুর বিসর্জন হবে, নাচ করবো না? নাচ, হ্যাঁ? মাকে বরণ করার পর ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম জানো তো, কারণ ওখানে যারা সধবা ছিল তাদের সিঁথিতে সিঁদুর দিয়েছিলাম, আর যারা ননদরা ছিল তাদেরকে গালে সিঁদুর দিয়েছিলাম, একটু সিঁদুর খেলার মতো হয়েছিল। তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, রুদ্র বাবা মোবাইলটা নিয়ে আর কি অন্যদিকে গেছিলো, ও ছিল না, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে একটু পরেই মায়ের বিসর্জন করা হবে। তাই ননদরা আমার কাছে এলো, এসে বললো বৌদি ফলগুলো বের করে দাও, তাহলে আমরা কাটাকুটি করে প্রসাদটা রেডি করে রাখি। তাই দেখো ফলগুলো ওদেরকে বের করে দিয়েছি, ওরা কাটতে শুরু করেছে। তো আমি ভাবলাম আমিও তাহলে ওই কমলা লেবু যেগুলো হাতের কাজ আছে সেগুলো আমি করে দিই। দুটোই বটি আছে ঠাকুরের, তো দুটো বটি ওরা নিয়েছে। তো প্রসাদটা এখন রেডি করে রাখা হবে, তারপরে তখন মায়ের বিসর্জন হয়ে গেলে সবাইকে প্রসাদ দেওয়া হবে। ফলগুলো কেটে প্রসাদটা ঠিকঠাক করা হলো, তারপরে দেখো এখানে নিয়ে আসা হয়েছে, আর এখন মায়ের বিসর্জন করা হবে। এখানে আরও অনেকেই আছে, তো সবাই বললো যে রুদ্র বাবাকেই ঠাকুরটা বিসর্জন করার জন্য। আর ও বলছে যে তোরাও আয়, তোরা ধর। তো ওরা সবাই বলছে কি যে একাই ভালো হবে, একাই নিয়ে আয়। তাই রুদ্রর বাবা দেখো মাকে ওখান থেকে নামিয়ে নিয়ে আসছে, এখন মায়ের বিসর্জন দেওয়া হবে। আর এই যে প্যান্ডেলটা রুদ্রর বাবা নিজে হাতে করেছে, সত্যি গো, তোমরা অনেক 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 কমেন্ট করেছো যে রুদ্র বাবার হাতের কাজ খুব সুন্দর। সত্যি গো, ও মন দিয়ে যদি কোনো কিছু করে না, প্যান্ডেল করে না, তাহলে কিন্তু খুব ভালো হয়। মানে ও নিজের মন থেকে এটা করেছে, সত্যি আমাদেরও খুব ভালো লেগেছে। আর তোমরাও কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো যাই হোক, দেখো মাকে ওখান থেকে নিয়ে আসা হলো, তারপরে সবাই বললো 7 পাকটা এখানে দিয়ে নেওয়ার জন্য। তো এখানে দেখো 7 পাক দেওয়া হচ্ছে, আর মাকে এখন নিয়ে যাওয়া হবে আমাদের আমতলার পুকুরে, আর ওখানেই মায়ের বিসর্জন দেওয়া হবে। সবাই বলছে আসছে বছর আবার হবে, সরস্বতী মায়েকেই জয়। মায়ের বিসর্জন হয়ে গেল, এই যে 3টে দিন সবাই আনন্দ মজা করলাম, সব মজা শেষ হয়ে গেল আজকে। তবে আবার কিছুদিন পর আবার কিছু ঠাকুর হবে, আবার আনন্দ হবে, আবার মজা হবে, এইরকম করেই তো চলছে জীবন, তাই না বলো? তো যাই হোক, এলো, এসে দেখো রুদ্রর বাবাকে সবাই বললো তুই প্রসাদটা দিয়ে দে। তাই রুদ্র বাবা প্রসাদটা দিতে শুরু করলো। আর এখানে দেখছো কেউ কেউ প্রসাদ খাচ্ছে। তবে কি বলো তো, কাউকে কাউকে আগে প্রসাদ দেওয়া হয়েছে, মানে ঠাকুরটা বিসর্জন করে এসে, মানে দিদিদের বাড়ির যারা আছে ওরা তো চিড়ে খাবে না, ফলের প্রসাদটা সবাইকে দেওয়া হয়েছে। তারপরে যারা বাকি আছে চিড়ের প্রসাদ খাবে, তাই চিড়েটা আবার ফলের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। তারপরে চিড়ের আর ফলের একসঙ্গে প্রসাদ দেখো সবাইকে দিতে মানে দেওয়া হচ্ছে। আর কি বলো তো, যেদিনকে বিসর্জন হয় সেই দিনকে কিন্তু চিড়ের প্রসাদই আর কি দিতে হয়, তাই সবাইকে দিচ্ছে। তো এবার আমিও একটু প্রসাদ নিয়ে নেব, তারপরে প্রণাম করে প্রসাদ খেয়ে নেব। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।